2/4 ফুটের আয়না করে চলত পাশবিক নির্যাতন, প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা, জড়িতদের বিচার দাবি। আপনি যদি সুযোগ দেন, এখানে তো অনেক মানুষ চেষ্টা করবে যে এভিডেন্স কিছু আমরা সরিয়ে ফেলি, ডিস্ট্রয় করে ফেলি। যতটুকু এভিডেন্স আছে ওটা অনেক যথেষ্ট আছে কনভিকশনের জন্য। আওয়ামী লীগকে চিরতর নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাতে শহীদ কাশেমের জানাজা শেষে শিক্ষার্থীদের কফিন মিছিল। দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেয়ার বাজারে কারসাজি বন্ধে মার্জিন লোন নিয়ে নতুন আইন প্রস্তাব টাস্কফোর্সের, বাস্তবায়নের আগে বিদ্যমান সমস্যার সমাধানের তাগিদ। যাদের মার্কেটের একটু অভিজ্ঞতা আছে তারাই যেন শুধুমাত্র এই মার্জিন লোন এই প্রোডাক্টটা অ্যাভেল করেন। আপনার যদি হাত পা বেঁধে দেন তখনই আপনার এই মিসইউজ এবং মানে অ্যাবিউজ হয়। এবং বসন্ত ভালোবাসা ও মাতৃভাষা দিবস ঘিরে জমজমাট ফুলের রাজ্য যশোরের গদখালি। দাম কিছুটা কমলেও অন্তত 20 কোটি টাকার বাণিজ্যের আশা। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। কবরের চেয়েও সরু 2/4 ফুটের আয়নাঘর, বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর। পাশাপাশি কক্ষে ছিলেন পরিচিত জনরা, কিন্তু জানতেন না কেউই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই চেনার উপায় ছিল না আয়নাঘরের ভেতর থেকে। কচুক্ষেতের আয়নাঘরে বন্দী ছিলেন আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আর উত্তরায় আয়না করে রাখা হয়েছিল মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে। তবে গেল 6 মাসে কক্ষগুলো ভেঙে চুরে প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তবে যতটুকু আছে তা দিয়েই জড়িতদের বিচার সম্ভব বলে মনে করেন তারা। আর জানাচ্ছেন বেলায়েত হোসেন। ঘুটঘুটে অন্ধকার, পুরো ভূতড়ে এক পরিবেশ, যেন কবরের আরেক রূপ, যেখানে দিনের পর দিন আটকে রাখা হতো নিরীহ নিরপরাধ মানুষকে, করা হতো নির্মম পাশবিক নির্যাতন। এটি রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাব 1-এর অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য, যেখানে গুম করে রাখা হয়েছিল জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে। সরু সিঁড়ি বেয়ে যে অন্ধকার পথ আবিষ্কার হয়েছে, সে পথের শেষে শক্ত ইটের কনক্রিট বিছানা, পাশে বসানো ইলেকট্রিক চেয়ার, যেখানে বসিয়ে মৃত্যু কাঁপুনি দেওয়া হতো জীবন্ত মানুষকে। এটিও র‍্যাব 1-এর উত্তরার আরেকটি দৃশ্য। শুধু বলছে আয়নাঘরের প্রতিটি কক্ষের আয়তন 4 ফিট লম্বা, 2 ফিট চওড়া, কোনোটি তার চেয়েও ছোট। অর্থাৎ মানুষের বাসাবাড়িতে যে স্বাভাবিক খাট বা বিছানা থাকে, তার থেকেও সরু আয়নাঘরের কক্ষগুলো। ওদিকে ওই সেলটার মধ্যে আলো ঢোকার কোনো রাস্তা ছিল না। ওই কক্ষটা একদম মাঝখানে ছিল বিল্ডিং এর। প্রথম মাসখানিক আমি তাদেরকে বারবার করে জিজ্ঞেস করলাম যে পশ্চিম দিকটা কোন দিকে আমি নামাজ পড়বো, কোনো জবাব কিছু পেতাম না। এবার দেখা যাক আরেকটি টর্চার সেলের চিত্র, যেখানে লাগানো কিছু অ্যাডজাস্ট ফ্যান। বন্দিশালার এই কক্ষগুলো কবরের মতো ছোট। এগুলো রাজধানীর কচুক্ষেত এলাকার দৃশ্য, যেখানে রাখা হয়েছিল জুলাই বিপ্লবের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহারের। এই আয়নাঘরটিও কচুক্ষেত এলাকায় অবস্থিত। এখানে 4 দিন আটকে রাখা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তার ভাষ্যমতে কক্ষটিকে এখন ভেঙে বড় করা হয়েছে। কচুক্ষেত এলাকার আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল জামায়াত নেতা গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে। পাশের কক্ষেই ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। পাশাপাশি ছিলেন, কিন্তু জানতেন না দুজনের কেউ। কখনোই জানতাম না। আমি ওনার গলার আওয়াজ শুনতাম, একজন ভদ্রলোকের গলার আওয়াজ শুনতাম যে উনি নামাজ পড়ছে, উনি কোরআন শরীফ পড়ছে। সবকিছু ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আয়নাঘরের এই কক্ষগুলো কেন
ভেঙে ফেলা হলো, কিংবা কখন ভাঙা হলো, কেনই বা নতুন করে সাজানোর চেষ্টা করা হলো? আপনি যদি সুযোগ দেন, এখানে তো অনেক মানুষ চেষ্টা করবে যে এভিডেন্স কিছু আমরা সরিয়ে ফেলি, ডিস্ট্রয় করে ফেলি। আমরা সবাই জানি যে একটা বিল্ডিংকে ডিমলিশ করতে বেশি সময় লাগে না, এক রাতের মধ্যে ওটা হয়ে যায়, যেটা আমরা দেখেছি। এই বিল্ডিংটাকেও কিন্তু রাতারাতি ধ্বংস করে দেওয়া যেত, ধ্বংস করা হয়নি। তার মানে কেউ না কেউ বাধা দিয়েছে যে এই জিনিসটাকে প্রিজার্ভ করা হোক। যতটুকু এভিডেন্স আছে ওটা অনেক যথেষ্ট আছে কনভিকশনের জন্য। কতটা ভয়ঙ্কর এইসব আয়নাঘরের চিত্র তা কেবল উপলব্ধি করেছে তারা যারা দিনের পর দিন বন্দী থেকেছে আয়নাঘরের সরু অন্ধকার কক্ষগুলোতে। তাই তো বিচারের দাবিতে অনড় অবস্থানে বন্দিশালার নির্মম নির্যাতনের শিকার সেই মানুষগুলো। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এদিকে আওয়ামী লীগকে চিরতর নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার রাতে শহীদ আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিলে ছাত্র নেতারা বলেন, সব শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া দেশকে যে কোনো মূল্যে ফ্যাসিবাদ মুক্ত করা হবে বলেও অঙ্গীকার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। গেল 7 ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত 7 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেম বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবুল কাশেমের জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনারা আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আইনাঘর উন্মোচিত হয়েছে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এ সময় দেশের প্রতি ইঞ্চি মাটিকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল। যতদিন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের একজন সৈনিক জীবিত থাকবে, আওয়ামী ফ্যাসিবাদের কবর না দেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবিও জানান তিনি। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্লোগানে স্লোগানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানান তারা। বৃহস্পতিবার সকালে গাজীপুরে আরেকটি জানাজা শেষে আবুল কাশেমকে দাফন করা হবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগের 50 থেকে 80% মার্জিন লোন পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। তবে ঋণ দেওয়ার সীমা মানে না অনেক প্রতিষ্ঠান। মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আতাত করে বেশি পরিমাণে ঋণ নেয় অসাধু চক্র। কারসাজির মাধ্যমে দুর্বল মূল্যভিত্তির শেয়ারের দাম বাড়ায়। এরপর মূল্য সংশোধন হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হন। 2010-এর পর থেকে যার পরিমাণ দাঁড়িয়েছে 10 থেকে 20 হাজার কোটি টাকা। তাই এই বাজারের গলার কাটাকে দূর করতে নতুন মার্জিন ঋণ আইন প্রস্তাব করছে টাস্কফোর্স। আইন বাস্তবায়নের আগে মার্জিন ঋণের বিদ্যমান সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন ব্রোকারেজ মালিকরা। নতুন আইন বাস্তবায়নে বিনিয়োগকারীদের ক্ষতি কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। পুঁজিবাজারে বিনিয়োগের 50 থেকে 80% মার্জিন লোন বা বিনিয়োগ ঋণ সুবিধা পেয়ে থাকেন বিনিয়োগকারী। ক্রয় করা শেয়ার ও ইউনিটের বিপরীতে নির্ধারিত সুদে এই ঋণ দিয়ে থাকে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস। তবে ঋণ দেওয়ার সীমা মানে না অনেক প্রতিষ্ঠান। কোনো সময় গ্রাহকের বিনিয়োগের বিপরীতে 10 গুণ পর্যন্ত ঋণ দেয় বিভিন্ন ব্রোকারেজ। এর ফলে বাজারে ভয়াবহ নেতিবাচক অবস্থা তৈরি হয়।
2010 সালেও মার্জিন ঋণের কারণে শেয়ার বাজারে বড় বিপর্যয় হয়েছে। মার্জিন ঋণের ভয়াবহতা নিয়ে জার্মানির এক প্রতিবেদনে এই ঋণকে বাজারের জন্য অভিশাপ বলা হয়েছে। মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আতাত করে বেশি পরিমাণে ঋণ নেয় কারসাজি চক্র, ফলে তার ইচ্ছেমতো দুর্বল মৌলভিত্তির শেয়ার নিয়ে কারসাজির মাধ্যমে সেগুলোর দাম অতিমূল্যায়িত করে। এরপর বাজারে মূল্য সংশোধন হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2011 সালে দেশের শেয়ার বাজারে মার্জিন ঋণ নিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন এমন বিনিয়োগকারীর সংখ্যা ছিল 6,69,000, আর তাদের মোট ক্ষতির পরিমাণ 10,070 কোটি টাকা। আর সবশেষ এর পরিমাণ 15,000 কোটি টাকারও বেশি হওয়ার আশঙ্কা করা হয়েছে। এছাড়া পতিত আওয়ামী সরকারের আমলে মার্জিন ঋণ নিয়ে কারসাজির সুযোগ করে দিয়েছে খায়রুল ও শিবলি কমিশনার, যার মাধ্যমে সালমান এফ রহমান এবং অন্যান্যরা বাজার থেকে হাতিয়ে নিয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। আর পতন হলে ফ্লোর প্রাইজের মাধ্যমে এই ঋণের সুদের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিষ্ঠান ও ক্ষুদ্র বিনিয়োগকারী। তাই 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর পুঁজিবাজার সংস্কারে ইতোমধ্যে মার্জিন ঋণের খসড়া আইন প্রস্তাব টাস্কফোর্স জমা দিয়েছে। 2010-এর পর থেকে দেশের পুঁজিবাজারে কাগজে কলমে মার্জিন ঋণের দায় রয়েছে 5,000 কোটি টাকার বেশি। তবে বাস্তবে এই দায় 10,000 কোটি টাকার বেশি বলে দাবি করেন অনেকে। সেক্ষেত্রে অপরিকল্পিত ঋণ প্রদানে কারসাজিকারীদের ফায়দা হলেও বড় ক্ষতি হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। তাই পুঁজিবাজার সংস্কার এবং বিনিয়োগ সুরক্ষার অংশ হিসেবে মার্জিন ঋণে বড় পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবে ঋণ সুবিধা পেতে হলে বিনিয়োগ থাকতে হবে সর্বনিম্ন 10 লাখ টাকা, সেই সাথে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ঋণ নিয়ে উদ্যোক্তা শেয়ার কিনতে পারবেন না। এছাড়া ব্যক্তির ধারাবাহিক প্রতিনিয়ত আয় না থাকলে পাওয়া যাবে না এ ঋণ। এদিকে আইন বাস্তবায়নের আগে মার্জিন ঋণের বর্তমান সমস্যা সমাধানের প্রয়োজন বলে জানান ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। অলরেডি আমাদের এখানে একটা পাহাড় সমান সমস্যা আছে, আমরা যেটাকে বলি যে ইটস এ ক্যান্সারিয়াস ডিজিজ ফর দ্য মার্কেট। কেউ বলে 10,000 কোটি, কেউ বলে 20,000 কোটি কাছাকাছি টাকা আপনার অলরেডি নন পারফর্মিং অ্যাসেটস হিসাবে আছে। কিন্তু ল্যান্ডিং যেটা মার্জিন অ্যাকাউন্টে ডিফল্ট করার কোনো সুযোগ নেই। এখন আপনি অবশ্যই প্যারামিটার দিয়ে দিবেন। আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরে গেলেও আপনার দেয়ার আর ক্রাইটেরিয়াস যে আপনি ওয়েদার ইউ আর এন্টাইটেল অর নট আপনি দিবেন। কিন্তু আপনি যদি হাত পা বেঁধে দেন তাহলে ধরেন যেটা হবে যে তখনই আপনার এই মিসইউজ এবং মানে অ্যাবিউজ হয়। অপরদিকে নতুন আইন বাস্তবায়ন হলে মার্জিন ঋণের মাধ্যমে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের ক্ষতি কম হবে বলে জানান সংস্কারের ফোকাস গ্রুপের সদস্য। মার্কেটে 2010-এর পর থেকে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মার্জিন লোনের কারণে। সো আমরা এই জিনিসটাকে একটু লিমিট করতে চেয়েছি যে সবাই যেন এসেই মার্জিন লোন এটা না নিতে পারেন, যাদের মার্কেটের একটু অভিজ্ঞতা আছে, যাদের সেই লসগুলো অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আছে, তারাই যেন শুধুমাত্র এই মার্জিন লোন এই প্রোডাক্টটা অ্যাভেল করেন। মার্কেটের স্পেকুলেটিভ যে বিহেভিয়ার সেটা তো থাকবেই, হ্যাঁ, কিন্তু স্পেকুলেশনটা যাতে খুব বেশি মাত্রায় না হয় সেই জন্য আমরা লিস্ট অফ মার্জিনেবল সিকিউরিটিজ যেটা সেখানে কিছু ক্রাইটেরিয়া আমরা চেঞ্জ এনেছি। বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারে লেনদেনযোগ্য বিও অ্যাকাউন্টের সংখ্যা 17,50,000। এসব বিও অ্যাকাউন্টে মোট শেয়ার সংখ্যা 10,141 কোটি। আর এসব শেয়ারের সর্বশেষ বাজার মূল্য 3,06,865 কোটি টাকা। এর বিপরীতে বিনিয়োগ ঋণ কম হলেও মন্দা বাজারে সেগুলো এখন গলার কাটা। হাতাউনিয়ন, এখন, ঢাকা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে রাতেই দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার সহ একাধিক প্রতিনিধি দল। সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও ভিসা জটিলতার নিরসন নিয়ে বৈঠক হতে পারে। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। চলতি সম্মেলনে বিশ্বের অন্তত 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন এতে। দুবাইয়ের যে রুলার শেখ রশিদ আল মাকতুমের সাথে একটা মিটিং আছে সকালে। ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে, তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ওনার ঠিক লাঞ্চের পরপরই ওনার একটা লাঞ্চ বা লাঞ্চের আগে আগে ওনার একটা স্পিচ আছে, সেখানে উনি কথা বলবেন। এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের মূল অ্যাট্রাকশন হচ্ছেন প্রফেসর ইউনূস। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে জমজমাট ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি। বাজার ধরতে দম ফেলার ফুরসত নেই ফুল চাষিদের। তবে বাজারে সরবরাহ বেশি থাকায় এবার ফুলের দাম কিছুটা কম বলছেন চাষিরা। যদিও বিভিন্ন দিবস ঘিরে অন্তত 20 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন এনামুল হক। যশোরের গদখালির মাঠ জুড়ে রাজসিক সৌন্দর্য ছড়াচ্ছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুল। বর্ণিল আভা ছড়ানো এসব ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালি অঞ্চলে বছর জুড়ে ফুলের চাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই 5 মাস ভরা মৌসুম। আসন্ন এই মৌসুমের বাজার ধরতে তাই দম ফেলার ফুরসত নেই চাষিদের। 1 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 14 ভালোবাসা দিবস, 26 মার্চ, এই অনুষ্ঠানগুলো সামনে রেখে কিন্তু আমরা ফুলের ব্যাপক পরিমাণে একটু উৎপাদন বাড়াই। তো এবছরও তার বর্তায় ঘটেনি। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে জমজমাট গদখালির ফুলের বাজারও। ভোরের আলো ফুটতেই বাহারি ফুলে ভরে ওঠে যশোর বেনাপোল মহাসড়কের পাশের এই গদখালির বাজার। তবে এবছর হঠাৎ করে গরম পড়ায় বাগানগুলোতে একসঙ্গে ফুটেছে বেশিরভাগ ফুল। ফলে বাজারে বেড়েছে যোগান, যাতে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা সহ বেশিরভাগ ফুলের দাম আগের বছরের তুলনায় কমেছে। বাজারে বর্তমানে প্রতি হাজার গাঁদা বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকায়, যা গত বছরে ছিল 400 থেকে 500 টাকা। গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস 5 থেকে 10 টাকায়, যা গত বছর ছিল 20 থেকে 30 টাকা। গত বছরের তুলনায় এই বছর ফুলের দাম একটু কম আছে। গোলাপ বর্তমানে বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকা, ভুট্টা ফুল বিক্রি হচ্ছে 2 টাকা, যা আগে ছিল 10 থেকে 12 টাকা। বান্দার টাকা হচ্ছে না, 40 টাকা সহ দিতে হয় বানতি 100 ফুল, আর বিক্রি হচ্ছে 50 টাকা। গেন্দা এই সময় বিক্রি হয় 600 টাকা, 700 টাকা হাজার, এবার বিক্রি হচ্ছে মাত্র 250, 300 টাকা, 200 টাকা হাজার। চাষিরা বলছেন এবছর ফুলের উৎপাদন ভালো হলেও আবহাওয়া ও রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন কারণে দাম কমায় ক্ষতির মুখে তারা। প্রত্যেক বছর আশায় থাকি যে 14 ফেব্রুয়ারিতে চাষিরা একটা মোটা অঙ্কের টাকার ফুল বেচা কেনা করবে। তাই এবছর ফুল উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা চাহিদা মতো দাম পাচ্ছি না। প্রকৃতির আবহাওয়ার কারণে হঠাৎ করে গরম পড়ে গেছে, এই কারণে ফুলের আমদানি বেশি, চাহিদা কম। এবার রোদটা পড়ছে, গরম পড়ে গেছে, এইগুলো ফুলগুলো ফুটে গেছে বেশি। এমন সময় গোলাপ আমরা বিক্রি করছি 30 টাকা করে পিস, এখন বিক্রি করতে হচ্ছে 7 টাকা পিস। মানুষের যদি ফুল বিলাসিতা, ফুল যদি মানুষের মনে শান্তি না থাকে, তাহলে এই বিলাসিতা কই থেকে আসে, যার কারণে বেচা কেনা শর্ট। ব্যবসায়ী সমিতির দাবি, বসন্ত ও ভালোবাসা দিবস এবং 21 ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবস ঘিরে প্রতিদিন অন্তত 3 কোটি টাকার ফুল বিক্রি হয়, যাতে কয়েকদিনে 20 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। এছাড়া পুরো মৌসুম জুড়ে এই খাতে বাণিজ্য হয় 500 কোটি টাকা। পুরো 1 বছরের চেষ্টা থাকে আমরা এই সামনের এই যে ভ্যালেন্টাইন্স ডে, 1 ফাল্গুন ও 21 ফেব্রুয়ারি, এই বিশেষ করে 3টে দিনে লক্ষ্য করে আমাদের বাজারে গোলাপ, গ্যালোডাক্স সমস্ত ফুল মিলে আমরা একটা ধারণা করছি যে 3 থেকে 3.5 কোটি টাকার ফুল আমাদের আজকে বিক্রি হচ্ছে। এবছর ফুলের উৎপাদন অনেক বেশি, কিন্তু মূল্য একটু কম। তারপরেও বিভিন্ন অকেশনকে সামনে রেখে আমরা বিগত দিনে একটা লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। গত কয়েকদিন ধরে 4-5 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এভাবে যদি বাজার আগামীতে পাই, তাহলে আমি ভাবছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। বিশেষ দিবসটিকে ঘিরে প্রায় 70% ফুলের যোগান হয় গদখালি থেকে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়। এখন যশোর। একদিন পরেই 1 ফাল্গুন আর ভালোবাসা দিবস, এর কিছুদিন পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এই 3টি দিবস ঘিরে ব্যস্ততা বেড়েছে দেশের ফুলের বাজারে, চাহিদাও বেড়েছে কয়েক গুণ। শুধু ফেব্রুয়ারি মাসেই 2.5 কোটি টাকার ফুল বিক্রির আশা মানিকগঞ্জের চাষিদের। আসাদ জামানের প্রতিবেদন।
মানিকগঞ্জের সিঙ্গারের ফোর্ডনগর দক্ষিণপাড়া গ্রামের বাবুল হোসেন 18 বছর আগে মাত্র 2 বিঘা জমি নিয়ে শুরু করেছিলেন ফুল চাষ। এখন 25 বিঘা জমিতে চাষ করছেন গোলাপ, চন্দ্রমল্লিকা, জিপসি ফুল। এতে একদিকে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থান তৈরি করেছেন আরও অনেকের। প্রতি মাসে আমার 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়। সবাইকে দিয়ে টিয়ে মোটামুটি আমিও ভালোই চলতে পারি। বাবুলের মতোই বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন উপজেলার 20 থেকে 25 জন কৃষক। এবার জয়মন্টপ, ধল্লা, শায়েস্তা ও তালেবপুর ইউনিয়নের 20 হেক্টর জমিতে হয়েছে নানা জাতের ফুলের আবাদ। রাজধানী কাছে হওয়ায় পরিবহন খরচ কম ও সহজে বিক্রির সুবিধায় ভালো দাম পাওয়ার আশা বাগানীদের। যেটা ক্যাপের মাল ওটা বেচতেছি মানে 40 থেকে 50 টাকা, আর ক্যাপ ছাড়া গুনি 30 টাকা পিস মানে রেগুলার বেচতেছি। যে আমার 2 থেকে 2.5 লাখ টাকা এরকম ভাবে খরচ হয়েছে, আর 5 থেকে 6 লাখ টাকা এরকম ভাবে বিক্রি করা যায়। সামনে 3টা দিবস আছে, 3টা দিবসের ভিতরে যদি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে ফুলগুলো না আসে, তাহলে আমরা একটু লাভবান হতে পারব। উপজেলা কৃষি বিভাগ বলছে, এবার ফলন ও দাম ভালো থাকায় কৃষকরা ফুল চাষে লাভবান হচ্ছেন। ভালোবাসা দিবস 1 ফাল্গুন, 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ এই উপলক্ষে কৃষকরা এখন মাঠে অনেক ব্যস্ত সময় পার করতেছে। আশা করি যে সিঙ্গার থেকে এই যে 3টা দিবস অন্যান্য বারের মধ্যে সিঙ্গার থেকে 2 থেকে 2.5 কোটি টাকার মতো ফুল বিক্রি হবে। অন্যান্য ফসলের পাশাপাশি সিঙ্গারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাণিজ্যিক ফুল চাষ। বাজার স্থিতিশীল থাকলে শুধু ফেব্রুয়ারি মাসেই 2.5 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। আর কয়েক ঘন্টা পরেই ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময়ে মাতবেন বিশ্ববাসী। তাই তো ভ্যালেন্টাইন্স ডেতে গ্রাহকদের হাতে পছন্দের ফুলটি তুলে দিতে দোকানে দোকানে চলছে শেষ সময়ের ব্যস্ততা। ফ্রান্সের প্যারিসে প্রেম নিবেদন ছাড়াও ফুল ব্যবহার হচ্ছে ভোজ্য উপাদান হিসেবে। ভালোবাসা উদযাপনের দিনটিতে পানীয়ের গ্লাস সাজাতেও ব্যবহার হচ্ছে ফুল। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস শুরুর বাকি মাত্র কয়েক ঘন্টা। এর মধ্যেই দেশে দেশের ফুলের দোকানগুলোতে চলে এসেছে বাগানের সেরা সেরা ফুলগুলো। গ্রাহকদের নজর কাড়তে দৃষ্টিনন্দন করে সাজিয়ে রাখা হচ্ছে বাহারি ফুল, ছড়াচ্ছে মন মতানো সৌরভ। দোকানে থরে থরে সাজানো ফুলের এই দৃশ্যটি ফ্রান্সের রাজধানী প্যারিসের। ভালোবাসা দিবসে গ্রাহকরা চাওয়া মাত্রই পছন্দের ফুলটি হাতে তুলে দিতে চলছে শেষ সময়ের ব্যস্ততা। দম ফেলার ফুরসত নেই বিক্রয় কর্মীদের। এখন কেবল অপেক্ষা ভালোবাসার শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠতে যাওয়া মানুষের কাছে ফুল পৌঁছে দেওয়ার। La fleur, de manière plus traditionnelle, vient à travers le monde. Donc à 85%, ça vient de l'étranger, de la Chine, de la Colombie. Donc c'est quand même une... প্যারিসের এই ফুল দোকানে জানালেন, ফুল সাজসজ্জা ও ভালোবাসার ভাব আদান প্রদানের উপলক্ষ হলেও দোকানটিতে এমন বিশেষ ফুলও আছে যা খাওয়ার উপযোগী। ফুলের নাম কার্নেশন। Donc ça c'est vraiment une fleur que j'aime beaucoup. Moi l'hiver c'est vraiment une fleur qui a des saveurs qui sont intéressantes. Ça va être proche du clou de girofle, un peu radis noir. এই ফুলটি খাবার উপযোগী হওয়ায় ভালোবাসা দিবসে শুভেচ্ছা বিনিময় ছাড়াও বারগুলোতেও চাহিদা ব্যাপক। পানীয়ের গ্লাস সাজাতেও ব্যবহার হচ্ছে ফুলের, যা বারগুলোর ভোক্তাদেরও আকৃষ্ট করার এক অন্যতম মাধ্যম। চুমুকে চুমুকে পাওয়া ফুলের মোহনীয় সৌরভে হারিয়ে যান ভোক্তারা। Même s'il n'y en a pas dans le cocktail, on va dire que ça va biaiser un peu votre cerveau quelque part et vous allez sentir quelque chose de plus floral dans votre drink, même s'il n'y en a pas. Et c'est vraiment très très bien. ফ্রান্সের প্রায় 85% ফুলই আমদানি হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তাই দেশীয় ফুল উৎপাদকদের টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস হিসেবে 2018 সালে প্যারিসের এই দোকানটি দিয়ে ফুল ব্যবসা শুরু করেন ব্লাঞ্চ পিয়াট। আমদানি করা ফুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে স্থানীয় 10 জন ফুল উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করা ফুল দিয়ে এগিয়ে নিচ্ছেন ব্যবসা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঘ মাস শেষ হতে চললেও উত্তরের হিম বাতাসে শীতের অনুভূতি বাড়িয়েছে চুয়াডাঙ্গায়। ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাপন। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীদের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক, শীত মৌসুম তো প্রায় শেষের দিকে, আবহাওয়া অফিসের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এই ঠান্ডা হাওয়া নিয়ে
কোনো বার্তা দিয়েছে কিনা, আসলে কতদিন চলতে পারে এই ঠান্ডা হাওয়া? রাত্রে আজকে অফিস সকাল 6টায় তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা রেকর্ড সেখানে তাপমাত্রা অনেকটাই আসলে বেড়েছে। তাপমাত্রা আজ সকাল থেকেই আসলে ঘন কুয়াশায় যে এখন পর্যন্ত কিন্তু আসলে ঘড়ির কাছাকাছি সড়কে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করতে, আর পাশাপাশি আবহাওয়া তাপমাত্রার পরিমাণ অনেক বাড়লেও তাপমাত্রা বেড়েছে এবং বাতাসের আর্দ্রতা কম। এখানে আসলে কুয়াশাটা আসলে বেলা বাড়লেও আসলে থাকবে। এছাড়া গত কয়েকদিন নিয়ে তাপমাত্রা সেখানে আমরা দেখেছি যে বেলা বাড়লে থাকছে, পাশাপাশি এই তাপমাত্রা ওঠানামা করছে। এর ফলে কিন্তু আসলে সদর হাসপাতাল এবং উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আসলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রাতে আমি দেখেছি যে আসলে এই কুয়াশার কারণে জনজীবন কিন্তু রাত্রি শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ রাত্রি। শীত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চলের 11 জেলার প্রায় 1.5 কোটি মানুষ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যন্ত্রাংশ বিকল থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও হাসপাতালটির পরিচালক বলছেন দ্রুত সময়ের মধ্যে যন্ত্রাংশগুলো চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাহমুদ নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। 6 বছর ধরে বিকল পড়ে আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অত্যাধুনিক ল্যাসিক মেশিন, আর চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটিও নষ্ট প্রায় 7 মাস। এমনই নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। এর মধ্যেই বহির্বিভাগে চোখের সমস্যা নিয়ে বিভাগের বিভিন্ন জেলা উপজেলার মানুষ কম খরচে চিকিৎসা নিতে ভিড় করেন। মেশিনগুলো নষ্ট থাকায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ রোগীদের। ভালো থাকতো তো মনে করেন 10 থেকে 15 মিনিট ভিতরে আমাদের হয়ে যেত, তাহলে আমরা যারা অসুস্থ আছি, রোগী যারা আছি, তারা অল্প সময়ের ভিতরে চলে যেতে পারতাম। পরীক্ষা করে একদিনের মধ্যে কম্পিউটারে একদিনের লেস লাগাই দেয়, একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সরকারি হসপিটাল সরকারিভাবে যেটা বেয়ার করতে হয় ভর্তিটা, আর যদি মেডিসিনের বাহির থেকে দুটো প্রয়োজন হয় যেটা না থাকে এখানে, সেটা এই খরচ। এখানে তো বেশি তেমন কোনো খরচ নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছেন 15 জন, আর বহির্বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 জন রোগী চোখের নানা সমস্যা নিয়ে আসেন, যাদের মধ্যে বেশিরভাগ রোগীর চোখে ছানি সমস্যা। কিন্তু চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটি প্রায় 7 মাস ধরে বিকল থাকায় বর্তমানে অপারেশন হচ্ছে পূর্বের কনভেনশনাল পদ্ধতিতে। তান্ত্রিক যে লোকগুলো ছিল যারা এই সুবিধাটা পাচ্ছিল না, তারা কিন্তু এখান থেকে বেশ সুবিধা নিতে পারছিল, কিন্তু আমরা গত 1 বছর যাবত তো প্রায় এই সুবিধাটা দিতে পারছি না। মেশিনটা অকেজো হয়ে বসে আছে। আমরা যদি এই মেশিনটি যদি মেরামত করা হয় এবং যদি আরেকটি মেশিন আমাদেরকে সরবরাহ করা হয় আধুনিক মেশিন, তাহলে আমাদের রোগীরা উপকৃত হবে। হাসপাতালটির পরিচালক জানায়, দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেকটা পিছিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সবকিছুই অপ্রতুল। তো দামি একটা মেশিন, এবং এটা যেটা রিপেয়ার করতে গেলে যেটা আমরা দেখেছি প্রায় মোর দেন 3 কোটি টাকার বেশি লাগবে, এবং তারপর যখন রিপেয়ার করবো দেখবেন আজকে এটা ওটা নষ্ট হচ্ছে এবং লোকজন খুঁজে পাওয়া টাফ হবে। তো এই জন্য আমাদের যেটা সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি, এই মেশিনটা আমরা সিএমএসডি বা নিমোদেরকে বলবো ওরা মেশিনটা ঢাকায় নিয়ে অন্য কোথাও ইনস্টল করে রিপেয়ার ওখানে করে দেয়। 2014 সালে 11 কোটি 90 লাখ টাকা ব্যয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লেসিক মেশিনটি সরবরাহ করা হয়। চালুর পর মেশিনটিতে বেশ কয়েকবার সমস্যা দেখা দেয়, তবে 2019 সাল থেকে পুরোপুরি অকেজো। আর চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটি গেল বছরের জুন থেকে কাজ করছে না। দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় একমাত্র আশ্রয়স্থল এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি। তা সত্ত্বেও চিকিৎসক, মেশিনারিজ ও লোকবল সহ রয়েছে নানা ধরনের সংকট। এসব সংকট দূর করা গেলে চোখের চিকিৎসা সেবা আরও উন্নত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান,
এখন বরিশাল। নওগাঁয় ইরি বোরো রোপণ নিয়ে বিপাকে চাষিরা। তাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। এতে বেড়েছে উৎপাদন খরচ। যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা, তবে কেউ কৃত্রিম সংকট করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিভাগ। বিস্তারিত নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদনে। নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামের কৃষক বিধান ঘোষ চলতি মৌসুমে ইরিবোরো রোপণের লক্ষ্যে 10 বিঘা জমি প্রস্তুত করছেন তিনি। তবে সার কিনতে গিয়ে দাম নিয়ে বিপাকে এই চাষি। বিধান ঘোষের অভিযোগ, মৌসুমের শুরুতে শুধু সার কিনতে বাড়তি 10,000 টাকা গুনতে হয়েছে তাকে। একদিকে ডিজেলের দাম বাড়তি, অন্যদিকে চড়া সারের দাম, সব মিলিয়ে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। ডিএপি যেটা 1200 টাকা বস্তা অ্যাভেলেবল পাওয়া যায়, সেখানে এখন 1500-1600 টাকা কিনা হচ্ছে। এমওপি মোটামুটি 1000 টাকা বস্তা যেটা সরকারি রেট, সেটা 1200 টাকা 1300 টাকা। ইউরিয়ার দামটা ঠিক আছে। একই অভিযোগ জেলার অন্যান্য কৃষকদের। তাদের অভিযোগ, সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বাড়তি দামে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ী ও ডিলাররা। এতে বিঘাপ্রতি 1000 থেকে 1200 টাকা খরচ বেশি পড়ছে। বাজার তদারকিতে নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। দোকানে লিবার গেলে বলিচ্ছে যে সার নাই, যখন বেশি টাকা দিচ্ছি তখন সার আছে। সারের দাম যদি বেশি হয় তাহলে বিঘা প্রতি মন করে যে 800-900 টাকা বেশি লেগে যাচ্ছে। আমরা কৃষকেরা কি করে খাবো? প্রশাসনের নজরদারি একটু বাড়ালে আমাদের কৃষকের জন্য সুবিধা হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ আছে বলে জানান তারা। কোনো সংকট নাই, সারে পর্যাপ্ত পরিমাণ আছে, আর সরকারি নির্ধারিত মূল্যেই বেচা কিনা হচ্ছে। কৃষি বিভাগ বলছে সরকার নির্ধারিত দামেই বাজারে সার বিক্রি হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সকল কর্মকর্তা আমরা কঠোর নজরদারির মাধ্যমে এই সারকে মনিটরিং করছি এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করছি। এবং আমাদের যে পরিমাণ সারের মজুত রয়েছে তাতে করে সারের কোনো সংকট হবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,93,000 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এসব জমি চাষাবাদে সারের প্রয়োজন 75,400 টন। আব্বাস আলী, এখন নওগাঁ। মৌলভীবাজারের কুলাউড়ায় সবচেয়ে বড় রবির বাজারে প্রতিদিন লেনদেন হয় প্রায় 5 কোটি টাকা। 6টি ইউনিয়নের মিলনস্থলে অবস্থিত এই বাজারে ফার্নিচার ব্যবসা অত্যন্ত প্রসিদ্ধ। আধ্যাত্মিক কারণে বাজারের জামে মসজিদটির বেশ নামডাক রয়েছে, যে কারণে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে নামাজ পড়তে আসেন অনেক মুসল্লি। তবে বাজারের সরু রাস্তা ও ড্রেনেজ সমস্যার কারণে বিপাকে ব্যবসায়ীরা। দাবি তুলেছেন সড়ক ও অবকাঠামো উন্নয়নের। এম.এ. হামিদের প্রতিবেদন। মৌলভীবাজারের কুলাউড়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রবির বাজার। বাজারটিকে দিনরাতের বাজারও বলা হয়। 6টি ইউনিয়নের মিলনস্থলে গড়ে ওঠা এই বাজারে প্রতিদিন ব্যবসা করেন প্রায় 1500 ব্যবসায়ী। লেনদেন হয় অন্তত 5 কোটি টাকার। পুরো সিলেট বিভাগের সবচেয়ে প্রসিদ্ধ ফার্নিচার ব্যবসা বসে এখানে। প্রতিদিন অনেকগুলো মাল সেল হয়, অন্তত 1 কোটি টাকার কাছাকাছি সেল আছে। মানুষে মালটা নেয় আমার কাছ থেকে, যন্ত্রাংশ নেয়, কাজ করে কৃষি যন্ত্রাংশ নিয়ে ব্যবহার করে। আনুমানিক 30-35,000 সিজনে 40-50,000 টাকা বিক্রি হয়। বাজারটিতে প্রতিদিন প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য বিক্রি হয়। তবে বাজারের ভেতরে সরু রাস্তা ও ড্রেনেজ সমস্যার কারণে দুর্ভোগের কথা জানান ব্যবসায়ীরা। এই বাজারে রাস্তার অবস্থা খুবই, ইউনিয়ন অফিসের সামনের যে অবস্থা সেখানে বলা যায় না। আর সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। রাস্তাঘাটে সরু সংকীর্ণ হওয়ার কারণে বিশেষ করে যানজট লেগেই থাকে প্রতিদিন। প্রয়োজনীয় যত কিছু দরকার হয় আমাদের, নিত্য প্রয়োজন থেকে মেহমানদারি থেকে শুরু করে যত কিছু দরকার হয় সব কিছু দোকানে, এখানে প্রচুর পরিমাণ দোকান রয়েছে। বহু চিন্তা ভাবনা করছি, বহু মিটিং করছি প্রশাসন নিয়ে, কিন্তু কোনো সফলতা আসতে পারিনি একমাত্র রাস্তার কারণে। বাইপাস যদি হয় তো মোটামুটি যানজটটা সলভ হয়ে যাবে আমার বিশ্বাস। বাজারে যানজট, ড্রেনেজ সমস্যা ও কাঁচাবাজারের উন্নয়ন ঘটলে প্রতি বছর সরকারের রাজস্ব আয় আরও বাড়বে, আশা স্থানীয়দের। এখন মৌলভীবাজার। দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন যুক্তরাজ্যে বসবাসরত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
করোনা মহামারীর পর আয় বাড়ার সাথে সাথে বেড়েছে খরচও। এই অবস্থায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারছে না স্টার মার্ক প্রশাসন। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হতাশ হয়ে পড়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশিরাও। লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদন। বিশ্বের অন্যতম ধনী শহর যুক্তরাজ্যের লন্ডন ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য লন্ডনে স্থায়ী ঠিকানা গড়েছেন এমন বিত্তবানের সংখ্যাও কম নয়। ইউরোপের বৃহত্তম এই শহরে বাস করছেন এমন মিলিয়নিয়ারের সংখ্যা প্রায় 2.5 লাখ, আর অন্তত 35 বিলিয়নিয়ার বাস করেন বিশ্বের অন্যতম ধনী এই শহরে। তবে অভিজাতদের চারণভূমি হলেও এই শহরে রয়েছে ভিন্ন আরেক গল্প। মূলত সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকাগুলোতে ধনীদের বসবাস, যেখানে প্রতি অলিগলিতেই মিলবে দৃষ্টিনন্দন সব স্থাপনা। তবে ইস্ট লন্ডনে পা রাখলে চোখে পড়বে বিপরীত চিত্র। সেখানে সাধারণ দিন যাপনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। ইস্ট লন্ডনের বাসিন্দাদের দৈনন্দিন জীবন নির্ভর প্রতিদিনের আয়ের উপর। ব্রেক্সিট পরবর্তী কোভিড পরিস্থিতি এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল ব্রিটেনের অর্থনীতি। মহামারী পরবর্তী সময়ে জনগণের আয় বাড়লেও খরচ বেড়েছে দ্বিগুণ হারে। আগে মানুষের একটু সঞ্চয় থাকতো, মানুষের ইনকাম ছিল এবং এট দ্য সেম টাইম মানে খরচ কম ছিল। মানুষের একটা সঞ্চয় থাকতো এবং মানুষ এটা ইনভেস্ট করতে পারতো, ঘর বাড়ি কিনতে পারতো। এখন কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, গেল 20 বছরের তুলনায় এখানে জীবন ধারণ আরো কঠিন হয়ে পড়েছে। কাজের অবারিত সুযোগ, বাড়ি কেনার সক্ষমতা অর্জন, পরিবার নিয়ে বসবাস করার মতো বিষয়গুলো ধীরে ধীরে আগের চেয়ে কঠিন হয়েছে। খরচ বেড়ে যাওয়ায় কমেছে সঞ্চয়। তাই নতুন প্রজন্মের এই শহরে টিকে থাকা নিয়ে উদ্বেগে স্থানীয় বাংলাদেশিরা। গত কয়েক বছর এখন আপনার যেভাবে লিভিং কস্ট বাড়ছে সেভাবে কিন্তু ইনকাম বাড়ছে না। আপনার বিশেষ করে যারা নিম্ন আয়ে তারা তো অনেক আপনার কঠিন একটা পরিস্থিতিতে আছে। আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের জন্য এটা আসলে একটা ভয়ঙ্কর দিক যে তারা কিভাবে এগুলো করবে, এগুলো কিনবে। কারণ এখন তো কোনো সেভিং থাকতেছে না, সব কিছু চলে যাচ্ছে আপনার জীবন ধারণের ক্ষেত্রে। এখন এই যে ইকোনমিক্যালি যে একটা সমস্যা, ভয়াবহ সমস্যা বর্তমানে চলতেছে, এইটা ইউকেতে আসলে এই দিকটা সরকারের আসলেই নজর দেওয়া দরকার। লন্ডনে ধনী গরিবের বৈষম্য যেভাবে বাড়ছে, তাতে করে আরো কঠিন হচ্ছে নিম্ন আয়ের মানুষের টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত অভাবের কাছে পরাজিত হয়ে স্বপ্নের শহর লন্ডন ছাড়তে হয় কিনা এমন প্রশ্ন তাড়া করে ফিরছে খেটে খাওয়া মানুষদের। নাইম হাসান, এখন, যুক্তরাজ্য। পণ্য আমদানিতে হঠাৎ করেই শুল্ক হার কমানো কিংবা অবৈধ অভিবাসীদের উপর নির্যাতনের প্রশ্নে নীরবতা। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগে নানা পদক্ষেপের মাধ্যমে নমনীয়তার বার্তা দিচ্ছে ভারত। বিশ্লেষকদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের সন্তুষ্টি অর্জন চেষ্টার মাধ্যমে যে কোনো মূল্যে শুল্ক যুদ্ধ এড়াতে যাচ্ছে মোদী প্রশাসন। আরও জানাচ্ছেন নাফিয়ারমান মনন। নয়া সাম্রাজ্যবাদ নীতির সঙ্গে বাণিজ্য যুদ্ধের মানসিকতা নিয়ে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র শাসন করছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে চীনের বিরুদ্ধে শুরু হয়েছে শুল্ক যুদ্ধ। তালিকায় রয়েছে কানাডা ও মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ। প্রতিপক্ষের অর্থনীতিকে পঙ্গু করার ক্ষেত্রে যখন কোনো চেষ্টাই বাদ রাখছেন না ট্রাম্প, ঠিক সে মুহূর্তে কৌশলী অবস্থান ভারতের। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের সরকার প্রধান। লক্ষ্য, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কারোপ এড়ানো। লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি ভারতের বাজেটে দেখা গেছে বেশ কিছু পরিবর্তন। কমানো হয়েছে আমদানি পণ্যে শুল্কের হার। তালিকায় রয়েছে উচ্চ সিসির মোটরবাইক, স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশন, সার ও মাছের খাদ্যসহ বেশ কিছু পণ্য। বিশ্লেষকদের ধারণা, শুল্ক অপব্যবহারকারী রাষ্ট্রের তকমা সরানোর পাশাপাশি ট্রাম্পকে সন্তুষ্ট করতেই বাজেটে এমন কাটছাট করেছে মোদী সরকার। I think some of it has already been done in the budget, whether it's in anticipation of Mr. Trump or for reasons of our own is another matter, but some of those tariff corrections have already come. Some more can be made, and some of that can happen, as a kind of a bilateral trade deal, which we could have with the United States.
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রিপাবলিকান সরকার। অভিবাসীদের ফেরাতে অসম্মতি জানানোয় শুল্কযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র। তাই এ বিষয়েও ব্যাকফুটে খেলার চেষ্টা করছে নয়াদিল্লি। সম্প্রতি 104 জন অবৈধ অভিবাসীকে টেক্সাস থেকে সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয় পাঞ্জাবে। হাতকড়া ও পায়ে বেড়ি পরানো সত্ত্বেও শুল্কারোপ এড়াতে নমনীয় অবস্থানে বিজেপি সরকার। The Trump base, which is against immigration, and the Modi base that wants fair treatment for Indians. You don't want the bases to come in conflict with one another, because that is the basis of the U.S.-India relationship, and its strength is the people-to-people relationship. So you don't want to risk it. গেল বছর ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 13,000 কোটি ডলার। তবে 4,500 কোটি ডলারের বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে ওয়াশিংটনের। বিশ্লেষকদের ধারণা, নয়াদিল্লির সঙ্গে ঘাটতি কমাতে ট্রাম্পকে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রস্তাব দিতে পারেন মোদি। এক্ষেত্রে চাইতে পারেন ওয়াশিংটনে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা, অর্থাৎ ভারতীয় পণ্যে শুল্ক এড়াতে যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন বিজেপি নেতা। বিষয়টি স্বচ্ছ পানির মতোই পরিষ্কার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবারে খেলার খবর। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেই ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে জাসপ্রীত বুমরাহ, প্যাট কামিন্স সহ অনেকেই ছিটকে গেছেন। কারো ভাগ্য দোদুল্যমান, আবার কেউ কেউ নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। মাঠে লড়াই শুরু হবার আগেই তাই দল সাজাতে হিমশিম খাচ্ছে বড় দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। This is the ICC Champions Trophy. 7 বছরের অপেক্ষা ঘুচিয়ে আর মাত্র 7 দিন পর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ইনজুরির থাবায় শুরুর আগেই টুর্নামেন্ট শেষ অনেক তারকা ক্রিকেটারের। চোটের কাছে নতি স্বীকার করার শঙ্কায় আছেন আরও একাধিক তারকা। কেউ বা নিজে থেকেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। বড় ঝড়টা গেছে মাইটি অস্ট্রেলিয়ার উপর দিয়ে। অধিনায়ক প্যাট কামিন্স আর জশ হেজেলউড ছিটকে গেছেন ইনজুরির দুর্ভাগ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের ওয়ানডে থেকে অবসরের খবরটা অজিদের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। আর ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে মিচেল স্টার্কের নাম সরিয়ে নেয়া অজিদের জন্য গোদের ওপর বিস্ফোরা। শক্তিশালী পেস বোলিং ইউনিটটাই এখন চেনা দেয়। জাসপ্রীত বুমরাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার নকশা হয় ভারতীয় বোলিং লাইন আপে। ইনজুরির থাবায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বুমরাকে শুধু ভারতই মিস করবে না, মিস করবে পুরো ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রিক নোরকেয়া ও জেরাল্ড কোয়েৎজেও আছেন এই তালিকায়। প্রোটিয়াদের রণকৌশলে তাই আসতে পারে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে খেলার অপেক্ষায় আফগানিস্তান। স্কোয়াডে থেকেও মেরুদণ্ডের ইনজুরির কারণে ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত স্পিনার এম গজনফার। পাকিস্তানের চলমান ত্রিদেশীয় সিরিজে দলে থেকেও নেই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা মিস করবেন এটা নিশ্চিত। প্রত্যাশিত উন্নতি না হলে দর্শক হয়েই থাকতে হতে পারে পুরো আসরে। একই সিরিজে কিউইদের বিপক্ষে মাত্র 6 ওভার বোলিং করার পর চোট পান বোলার হারিস রৌফ। গত আসরের ট্র্যাজেডি হিরো হারিসের এবার মাঠে নামা নিয়েই তৈরি হয়েছে বিস্তর শঙ্কা। সব মিলিয়ে দুর্ভাগ্যজনকভাবে তারকা ক্রিকেটারদের ছিটকে যাওয়ার মিছিলে মাঠের লড়াইয়ের উত্তেজনা কিছুটা হলেও হ্রাস পাবে। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 2x4 ফুটের আয়না ঘরে চলত পাশবিক নির্যাতন। প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জড়িতদের বিচার দাবি। আপনি যদি সুযোগ দেন, এখানে তো অনেক মানুষ চেষ্টা করবে যে এভিডেন্স কিছু আমরা সরিয়ে ফেলি, ডিস্ট্রয় করে ফেলি। যতটুকু এভিডেন্স আছে ওটা অনেক যথেষ্ট আছে কনভিকশনের জন্য। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাতে শহীদ কাশেমের জানাজা শেষে শিক্ষার্থীদের কফিন মিছিল। দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেয়ার বাজারে কারসাজি বন্ধে মার্জিন লোন নিয়ে নতুন আইন প্রস্তাব টাস্ক ফোর্সের। বাস্তবায়নের আগে বিদ্যমান সমস্যা সমাধানের তাগিদ। যাদের মার্কেটের একটু অভিজ্ঞতা আছে তারাই যেন শুধুমাত্র এই মার্জিন লোন এই প্রোডাক্টটা অ্যাভেল করেন। যদি হাত পা বেঁধে দেন তখনই আপনার এই মিসইউজ এবং অ্যাবিউজ হয়। এবং বসন্ত ভালোবাসা ও মাতৃভাষা দিবস ঘিরে জমজমাট ফুলের রাজ্য যশোরের গদখালি। দাম কিছুটা কমলেও অন্তত 20 কোটি টাকার বাণিজ্যের আশা।
এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।